আমি একটি সাধারণ ঘরের মেয়ে। আমার বিয়ে হয় একটি বড়লোক পরিবারে। আমার বর বাইরে চাকরি করত। আমি থাকতাম শ্বশুরবাড়িতেই। শ্বশুরবাড়িতে আমার ননদ, শ্বশুর আর আমার দেওর থাকতো। আমাদের বিয়ের জন্য আমার বর বাড়ি এসেছিল। তারপর বিয়ের পরে সে চলে যায় আবার নিজের কাজে বাইরের রাজ্যে। যাওয়ার সময় সে আমাকে বলে দিয়ে যায় আমি যাতে তার বোন, ভাই ও তার বাবার খেয়াল রাখি। কারণ আমার বরের মা মানে আমার শাশুড়ি মা অনেক আগেই মারা গেছেন। আমার বর আমাকে অনেক ইমোশনালভাবে কথাগুলো বলে। আমার নাম রেনু। সে বলে, রেনু, তুমি সবার খেয়াল রাখবে। আমার মা অনেক কষ্ট করে সবাইকে মানুষ করেছে। আমি যেহেতু বাইরে চাকরি করি, তাই তোমার হাতে সবার দায়িত্ব দিয়ে যাচ্ছি। তুমি সবাইকে নিয়ে মিলেমিশে থাকবে, আমার বাবার খেয়াল রাখবে। মায়ের চলে যাওয়ার পরে উনি এখন একা। বরের কথা আমি বুঝতে পারি এবং বলি, তোমাকে একদম চিন্তা করতে হবে না। আমি সবার খুব ভালো খেয়াল রাখবো। বাবার কোনো অসুবিধা হতে দেব না। আমি আছি তো, তুমি একদম চিন্তা করবে না। বর যখন যায় আমার খুব কষ্ট হচ্ছিল। নতুন নতুন আমার বিয়ে হয়েছে, প্রত্যেকটি মেয়ে চায় তার বরের সঙ্গে থাকতে। কিন্তু সবার খেয়াল রাখার জন্য আমি শ্বশুরবাড়িতেই থাকলাম, আর বর চলে যায় নিজের কাজে। বরের যাওয়ার পরে আমাকে বড্ড একা লাগছিল। কারণ যতই হোক, শ্বশুরবাড়িতে আর সবাই থাকলেও বরের জায়গাটা কেউ দিতে পারে না। বরের যাওয়ার পরে আমার ননদ আমার কাছে রাতের বেলা ঘুমোতো। আমরা রাতের বেলা খুব গল্প করতাম। আমার ননদের নাম ইসিকা। এবার বলি আমার শ্বশুরের কথা। আমার শ্বশুর আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন। জানি না কেন উনি আমাকে দেখতেন আর মুচকি মুচকি হাসতেন। প্রথম প্রথম আমি এই জিনিসগুলো অতটা খেয়াল করিনি, কিন্তু পরে দেখলাম উনি আমাকে দেখতেন এবং মুচকি মুচকি হাসতেন। আমার কাছে পার্সোনাল কোনো নাম্বার ছিল না। বর দিনে ৩-৪ বার ফোন করতো শ্বশুরের মোবাইলেই। শ্বশুরের মোবাইল থেকে আমি বরের সঙ্গে প্রত্যেক দিন কথা বলতাম। প্রথমে কিছুদিন আমি শ্বশুরের মোবাইল থেকেই বরের সঙ্গে কথা বলি। তারপরে বর বাড়ি এসে আমাকে একটা নতুন মোবাইল কিনে দিয়ে যায়। বর প্রায় ৬-৭ দিন ছিল, তারপরে আবার চলে যায় নিজের কাজে। এদিকে আমার বর যখন বাড়িতে থাকতো না, তখন শ্বশুর আমার উপরে বেশি ভক্তি দেখাতো। প্রায় দিন আমার জন্য বাইরে থেকে কিছু না কিছু জিনিস নিয়ে আসতো, আর আমাকে সেটা লুকিয়ে ঘরের মধ্যে দিত। আমি তখন ননদ ও দেওরকে দেওয়ার জন্য ডাক দিতাম। তখন আমার শ্বশুর এসে বলতো, আমি তো এটা তোমার জন্য ভালোবেসে নিয়ে এসেছি, তাহলে তুমি বাড়ির বাকি সদস্যদের কেন ডাকছো? সেদিন এই কথাটা শুনে আমি একটুখানি অবাক হয়েছিলাম। এরপর একদিন আমার নতুন মোবাইলে আননোন নাম্বার থেকে ফোন আসে। আমি ফোন ধরে কথা বলি। ওদিক থেকে একটা মেয়ের আওয়াজ আসে। তারপর আমাদের দুজনের মধ্যে কথা হয়। আমি যেহেতু ফার্স্ট টাইম মোবাইল ইউজ করছিলাম, তাই খুব ভালো লাগছিল। একদিন আমার ননদ ইশিকাকে বললাম, আমাকে অনামিকা নামের একটি মেয়ে ফোন করছে, ওর সঙ্গে আমার ভালো বন্ধুত্ব হয়েছে। ইশিকা বলল, আমাকেও কথা বলতে দেবে তোমার নতুন বান্ধবীর সঙ্গে। একদিন আমি শাড়ি পরছিলাম, আর ঠিক তখনই মনে হলো দরজা দিয়ে কেউ যেন আমাকে উঁকি মারছে। তখন আমি তাড়াতাড়ি করে দরজায় গিয়ে দেখি কেউ নেই। তারপরে ইশিকা আমার ঘরে আসে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি দরজায় উঁকি মেরে আমাকে দেখছিলে? ইশিকা বলল, না বৌদি, আমি তো এখনই তোমার ঘরে এলাম। কেন, কিছু হয়েছে নাকি? আমি তখন বললাম, আমার মনে হলো কেউ যেন আমাকে উঁকি মেরে দেখছে। ইশিকা বলল, এখানে কেউ নেই, তোমার মনের ভুল ধারণা। এইভাবে মাঝে মধ্যে মনে হতো আমার যে কেউ যেন লক্ষ্য রাখছে। সেদিন রাতে যখন ইশিকা আমার ঘরে ঘুমোতে আসে, তখনও আমি তাকে বলি, আমার মনে হচ্ছে সবসময় কেউ যেন আমার উপর লক্ষ্য করছে। ইশিকা তখন বলে, এ বাড়িতে আমি, দাদা আর বাবা ছাড়া তো কেউ নেই, তাহলে তোমার উপর কে লক্ষ্য রাখবে? তোমার মনের ভুল ধারণা। এবার তুমি বাজে চিন্তা না করে ঘুমিয়ে পড়ো। ইশিকা আমার কথায় সেদিন বিশ্বাস করেনি। আমি দেওর ও ননদের সঙ্গে সারাদিন টাইম কাটাতাম, কিন্তু শ্বশুরের সঙ্গে আমি খুব একটা বেশি কথা বলতাম না। জানি না কেন শ্বশুরের আমার দিকে তাকানোর ভঙ্গি খুব একটা ভালো লাগতো না। যখনই উনি আমার সঙ্গে কথা বলতেন, তখনই বলতেন, তুমি দেখতে খুব সুন্দর, এবং অন্যরকম একটা হাসি হাসতেন আমাকে দেখে। তাই আমি শ্বশুরের সঙ্গে খুব একটা বেশি কথা বলতাম না। যতটা প্রয়োজন ততটাই বলতাম। কিন্তু আমি এই কথাগুলো লজ্জায় কাউকেই বলতে পারিনি। আমি জানতাম এই কথাগুলো বাড়ির কাউকে বললে তারা আমাকে খারাপ ভাববে। আমাকে যে মেয়েটি ফোন করত, মানে অনামিকা, তার সঙ্গে আমার এতটাই ভালো বন্ধুত্ব হয়ে গেছিল যে সে আমাকে প্রত্যেক দিনই ফোন করত এবং আমার পছন্দের জিনিস আমার কাছে জানতে চাইতো।
যেহেতু একটা নতুন বান্ধবী পেয়েছিলাম, তাই আমারও খুব ভালো লাগতো তার সঙ্গে কথা বলতে। একদিন আমি অনামিকার সঙ্গে ফোনে কথা বলছিলাম, ঠিক সেই সময় ননদ ঘরে ঢুকে যায়। ইশিকা কথা বলতে চেয়েছিল অনামিকার সঙ্গে, তাই আমি ফোনটা ইশিকাকে দিয়ে দিই। ইশিকার সঙ্গে অনামিকা বেশিক্ষণ কথা বলেনি। তারপর অনামিকা আমাকে বলে, আমি তোমার বন্ধু, তোমার ননদের নয়, তাই তোমার ননদকে আর কোনো দিন ফোন দেবে না। সেদিন আমার খটকা লেগেছিল অনামিকার কথা শুনে। একদিন আমি রান্নাঘরে রান্না করছিলাম, আর ঠিক সেই সময় মনে হলো রান্নাঘরের দরজা দিয়ে আমাকে কেউ দেখছে। যেই আমি ঘুরে তাকালাম, কাউকে দেখতে পেলাম না। আর ওদিকে দিন দিন শ্বশুরের অদ্ভুত ব্যবহার দেখে আমাকে খুব অবাক লাগতো। উনি সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকতেন, মুচকি মুচকি হাসতেন আর মোবাইলের দিকে তাকিয়ে থাকতেন। একদিন আমি যা দেখলাম আমার খুব আশ্চর্য লাগলো। আমাদের বাড়িতে যে ছাগলটা ছিল, সেই ছাগলের দুধ বের করে উনি এদিক ওদিক তাকিয়ে লুকিয়ে সেটা খেলেন। প্রায় দিন দেখতাম যে উনি লুকিয়ে ছাগলের দুধ বের করে খেতেন। এইভাবে ৩-৪ দিন দেখার পরে আমি শ্বশুরকে একদিন সরাসরি জিজ্ঞেস করি, আপনি প্রত্যেক দিন ছাগলের দুধ বের করে কেন খান? উনি তখন আমাকে হেসে উত্তর দিয়েছিলেন, ছাগলের দুধ খেলে শক্তি পাওয়া যায়। আমি তখন মনে মনে ভাবলাম যে এই বয়সে শ্বশুরের অত শক্তির কিসের প্রয়োজন। অদ্ভুত লাগতো শ্বশুরের ব্যবহার দেখে। অ্যালবাম খুব সুন্দর করে বানিয়ে নিয়ে এসেছিল বর। নতুন নতুন সবার দেখার পরে আমি অ্যালবামটাকে আলমারির ভিতরে রেখে দিয়েছিলাম। বর যেহেতু বাইরে থাকতো, তাই ওই অ্যালবামটা মাঝে মধ্যে বের করে দেখতাম। সেদিন আমি আলমারি খুলে দেখি বিয়ের অ্যালবামটা আলমারিতে নেই। আমার ননদ ও দেওরকে জিজ্ঞেস করি, তোমরা কি অ্যালবামটা নিয়েছো? তারা উত্তর দেয়, না, আমরা তো অ্যালবামটা প্রথম দিন দেখেছি, তারপর আর দেখিনি। পুরো ঘর খোঁজাখুঁজি করার পরেও পাইনি আমাদের বিয়ের অ্যালবাম। সেদিন আমি বরকে ফোন করে খুব কান্নাকাটি করি আর বলি, আমাদের বিয়ের অ্যালবামটা খুঁজে পাচ্ছি না। বর বলে, এটা কি করে সম্ভব? ভালো করে খুঁজে দেখো, আলমারিতেই হবে। এদিকে ইশিকা একটি ছেলেকে পছন্দ করেছিল। সেই ছেলেটিকে সে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, এবং আমার বর যেহেতু বাড়ির বড়, তাই সে বলে, আমি গিয়ে একবার দেখব। তারপর বাড়ি এসে বর ইশিকার বিয়ের জন্য দেখাশোনা করে। ইশিকা যেহেতু বলে দিয়েছিল সে ওই ছেলেটিকে বিয়ে করবে, তাই বর আর কোনো আপত্তি দেয়নি, কারণ ছেলেটি ভালো ফ্যামিলি থেকে ছিল এবং সেও একটা ভালো কাজে নিযুক্ত ছিল। ইশিকার বিয়ের দিন ঠিক করার জন্য বর কিছুদিনের ছুটি নিয়ে বাড়ি এসেছিল। এদিকে আমার শ্বশুর আমাকে মাঝে মধ্যে বলতো, আমার পায়ে ব্যথা করছে, তেল মালিশ করে দাও। ওনার তাকানোর ভঙ্গি এবং কথাবার্তার জন্য আমার ভালো লাগতো না। আমার শ্বশুর আমার বরের সামনেও এই কথাটা বলতো, আমার বৌমার মতন এত সুন্দর বৌমা আর কারো নেই। উনার আমার প্রতি এই খারাপ নজর আমি এটা বুঝতে পেরেছিলাম, কিন্তু আমি জানতাম আমার বর কোনোদিনই আমার কথায় বিশ্বাস করবে না যে আমার শ্বশুর আমার দিকে খারাপ নজরে দেখে, তাই আমি কোনোদিন বলিও নি। আমার শ্বশুরের আরেকটা জিনিস খুব অদ্ভুত লাগতো, উনি নিজের মোবাইল কাউকে ছুঁতেও দিতেন না এবং কোনো জায়গা গেলে মোবাইলটাকে লুকিয়ে দিয়ে যেতেন। সেদিন আমি অনামিকাকে ফোন করি এটা বলার জন্য যে ইশিকার বিয়ে ঠিক হয়েছে। ফোন করতেই দেখি ফোনটা রিং হচ্ছে, আর সেই আওয়াজটা আমার শ্বশুরের ঘর থেকেই পাচ্ছি। আমি ফোনটা কেটে দিয়ে আবার ফোন লাগাই। যখনই ফোন লাগাই তখনই শ্বশুরের ঘর থেকে আওয়াজ আসে, উনি নিচে কিছু লোকের সঙ্গে কথা বলছিলেন। ঠিক সেই সময় আমি তাড়াতাড়ি করে শ্বশুরের ঘরে ঢুকে পড়ি। আবার ফোন লাগাই। অনামিকাকে ফোন লাগাতেই দেখি আমার নাম্বার শ্বশুরের মোবাইলে দেখাচ্ছে। ওটা দেখে আমার গায়ে কাঁপুনি দিয়ে উঠল। যতবার আমি অনামিকাকে ফোন লাগাই, ঠিক ততবারই ফোনটা আমার শ্বশুরের মোবাইলে ঢুকে। এটা দেখে আমি তাড়াতাড়ি শ্বশুরের মোবাইলটা আমার ঘরে নিয়ে গিয়ে আলমারির মধ্যে ভরে রেখে দিই। বর জানতো আমার একটা বান্ধবী আছে যার সঙ্গে আমি ফোনে কথা বলি, মানে অনামিকার ব্যাপারে। বর বাড়ি আসতেই আমি বরকে বলি, তোমার বাবা আমাকে খারাপ নজরে দেখেন। এই কথা শুনতেই আমার বর আমার দিকে এগিয়ে এসে বলে, তোমার সাহস তো কম না, একটা বয়স্ক মানুষের ব্যাপারে এরকম নোংরা কথা বলছো? ওটা তোমার বাবার মতন, আমার বাবা এরকম নোংরা কাজ করতেই পারেন না। আমি বরকে বলি, জানতাম তুমি বিশ্বাস করবে না, তাই আমার কাছে প্রমাণ আছে। সে তখন বলে, কি প্রমাণ আছে তোমার কাছে? আমি আলমারি থেকে শ্বশুরের মোবাইলটা বের করে নিয়ে আসি। তারপর যখনই আমি অনামিকাকে ফোন লাগাই, তখনই ফোনটা আমার শ্বশুরের মোবাইলে ঢুকে। আমার বর মোবাইলটা হাতে নেয়। মোবাইলটা হাতে নিতেই দেখে
সে তার মোবাইলের মধ্যে আমার অনেকগুলো ছবি রাখা আছে। কিছু এমন ভিডিওও ছিল যেটা দেখে আমার বরের মাথা ঘুরে গেল। আমার শাড়ি পরার মুহূর্তগুলো ওই মোবাইলের মধ্যে ক্যাপচার করা ছিল। বাথরুমে কাপড় কাচার, রান্নাঘরে রান্না করার, এরকম অনেক ভিডিও এই মোবাইলের মধ্যে ছিল। আমার বর তখন বলে, এটা আমার বাবার মোবাইল হতেই পারে না। তখন সে নিজের ভাইকে ডাক দেয়, তাকে জিজ্ঞেস করে, এই মোবাইলটা কি তোর? দেওর সত্যি কথা বলে দেয়, না দাদা, এই মোবাইলটা আমার না, আমার মোবাইল আমার কাছেই আছে। ঠিক সেই সময় আমার শ্বশুর ঘরে ঢুকে। তখন আমার বর আমার শ্বশুরকে জিজ্ঞেস করে, এই মোবাইলটা কি আপনার? প্রথমে শ্বশুর না বলে দেয়। তখন আমি বলি, বাবা, আপনি মিথ্যা কথা বলছেন, এই মোবাইলটা আপনার ঘর থেকেই আমি পেয়েছি। এই মোবাইল যখন আমার ননদের নয়, আমার দেওরের নয়, তাহলে এটা আপনার ঘরে কি করছিল? আপনার ঘরে পাওয়া গেছে, তাহলে এটা আপনার মোবাইল ছাড়া আর কারো মোবাইল হতে পারে না। তখন আমার বর জিজ্ঞেস করে, বাবা, সত্যি কথা বলো। আমার শ্বশুর লজ্জায় তখন আমার বরের হাত ধরে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, এই মোবাইলটা আমার। আমি অনামিকা সেজে বৌমাকে ফোন করতাম। এই কথা শুনতেই আমার ও আমার বরের পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গেল। উনি বলেন, বৌমা দেখতে খুব সুন্দর, তুই বাইরে থাকতিস, তাই আমি ভেবেছিলাম তোর বউকে আমি নিজের করে নেব। আমিও ওকে পছন্দ করতাম, তোর না থাকার সুযোগটা আমি নেব ভেবেছিলাম। তাই আমি রোজ ছাগলের দুধ খেতাম, যাতে আমি মেয়ের আওয়াজটা আরও ভালো বের করতে পারি। আমার মধ্যে এই ট্যালেন্ট ছিল, আমি মেয়ের আওয়াজ বার করতে পারি। এই কথা বলে উনি কাঁদতে শুরু করেন এবং আমাদের দুজনের কাছে ক্ষমা চান। আমার বর তখন একটাই কথা বলেছিল, ভাবতে পারিনি যে তুমি আমার বাবা হয়ে এই রকম কাজ করবে। তারপর আমার বর আমাকে আর সেখানে রাখেনি, নিজের সঙ্গে নিয়ে চলে যায়। আমার ননদও আমার শ্বশুরের সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি। বিয়ে করার পরে সেও নিজের শ্বশুরবাড়ি চলে যায়। আমার শ্বশুর গ্রামের বাড়িতে এখন একাই থাকেন। আমার বর উনাকে এখনও ক্ষমা করতে পারেনি। তাও আমি বরকে বুঝিয়ে বলি, যা হওয়ার হয়ে গেছে, যতই হোক উনি তোমার বাবা। বন্ধুরা, আজকের গল্পটা আমি এখানেই শেষ করছি। গল্পে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।